এইচএসসি ২৬ ব্যাচের বাচ্চারা, তোমরা আসলে জানোই না একটা ফার্স্ট পেপারের প্যাসেজ কীভাবে পড়তে হয়। সে কারণেই মূলত এই যে তোমাদের টেস্টের রেজাল্ট দিয়েছে, সেখানে ফার্স্ট পেপারে তোমরা আশঙ্কাজনকভাবে কম নাম্বার পেয়েছো। সেই দিকটা বিবেচনা করে আজকে আমি তোমাদের ফার্স্ট পেপারের উপর একটা ক্লাস নিচ্ছি এবং এই ক্লাসটার মাধ্যমে আমি আসলে তোমাদের বুঝিয়ে বলবো বা আমি তোমাদের দেখাবো, আমি তোমাদের হাতে কলমে শেখাবো যে ফার্স্ট পেপারের একটা প্যাসেজ তোমাকে কীভাবে পড়তে হয়, কীভাবে একটা প্যাসেজ পড়লে তুমি যেমন একাডেমিকে ভালো করবা তেমনি তুমি অ্যাডমিশনে এগিয়ে থাকবা। তো সেই জন্য আমি কি করেছি, তোমার টেক্সট বইয়ের সবচেয়ে যে গুরুত্বপূর্ণ প্যাসেজগুলো আছে তাদের মধ্য থেকে একটা প্যাসেজকে আমি এখানে সিলেক্ট করেছি। সেটা কি বলো দেখি? স্ট্রমস অ্যান্ড স্ট্রেসেস অফ অ্যাডোলসেন্স। এই প্যাসেজটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ এবং আমি তোমাকে বলবো যে প্রত্যেকটা প্যাসেজ তোমাকে কিভাবে ধরে ধরে পড়তে হবে। তুমি আজকের ক্লাসটা করো, আশা করি তুমি বুঝে ফেলবা যে তোমার আসলে ফার্স্ট পেপারটা কীভাবে পড়া উচিত ছিল এবং তুমি কীভাবে পড়েছো এবং কেন তুমি ফার্স্ট পেপারে তোমার টেস্ট পরীক্ষায় খারাপ করেছো। সেই জায়গা থেকে আমরা কি করব, এই টাইটেলটা থেকে একদম শুরু করব। এই টাইটেলটা যদি দেখি আমি খেয়াল করি, এখানে আমি বেশ কয়েকটা ওয়ার্ড পেয়েছি, তাই না? প্রথমত হচ্ছে কি, স্ট্রমস একটা ওয়ার্ড, তারপরে হচ্ছে অ্যান্ড একটা ওয়ার্ড, তার পরবর্তীতে স্ট্রেসেস একটা ওয়ার্ড, তাই না? তার পরবর্তীতে অফ একটা ওয়ার্ড এবং আমি যদি বলি অ্যাডোলসেন্স একটা ওয়ার্ড। এখন তুমি দেখো, আমি যে ওয়ার্ডগুলো পেয়েছি এখানে, এই ওয়ার্ডগুলোর বাংলা মানেটা আমাকে খুব ভালো করে আগে জানতে হবে। তাহলে আমি যদি বলি যে এই যে কি বলা আছে বলো দেখি, স্ট্রমস। স্ট্রমস মানে কি বলো দেখি? স্ট্রমস মানে হচ্ছে ঝড়, তাই না? অ্যান্ড মানে কি বলো দেখি? অ্যান্ড মানে হচ্ছে এবং। আর স্ট্রেসেস মানে কি? স্ট্রেসেস মানে হচ্ছে চাপ, ঠিক আছে? অফ মানে কি? অফ মানে হচ্ছে এর। আর অ্যাডোলসেন্স মানে কি? অ্যাডোলসেন্স মানে হচ্ছে বয়ঃসন্ধিকাল, বয়ঃসন্ধিকাল, ঠিক আছে? এবার দেখো, এই যে আমি যে বাংলা মানেগুলো পেলাম, এবার তো আমাকে সমষ্টিগতভাবে আমাকে অর্থ করতে হবে, তাই না? একেবারে অর্থ করতে হবে। সেই জায়গা থেকে তুমি যদি কখনো দেখো অফ প্রিপোজিশন যুক্ত কোনো একটা ফ্রেজ আছে, সেই ফ্রেজটার অর্থ তোমাকে এই যে পিছনের দিক থেকে করতে হবে, ঠিক আছে? তার মানে তোমাকে কি বলতে হবে যে বয়ঃসন্ধিকাল এর ঝড় এবং চাপ। তার মানে আমাদের প্রত্যেকের জীবনের একটা পর্যায় হচ্ছে বয়ঃসন্ধিকাল। এই বয়ঃসন্ধিকাল সময়টা চলাকালীন, এই পর্যায়টা চলাকালীন আমাদের যে সকল ঝড়ঝাপটা সহ্য করতে হয় এবং যে সকল চাপের সম্মুখীন আমাদের হতে হয়, সেই বিষয়গুলো নিয়ে মূলত এই প্যাসেজটাতে আলোচনা করা আছে। এই যে দেখো, আমি কিন্তু টাইটেলটার খুব সুন্দর করে তোমাকে অর্থ করে ফেলেছি, তাই না? এবার দেখো তোমার কাজ কি, এই টাইটেলটাকে তোমাকে কি করতে হবে? গ্রামেটিক্যাল অ্যানালিসিস করতে হবে। তার মানে এইখানে আসলে কোন ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচ, এখানে গ্রামেটিক্যাল কোন রুলসটা খেটেছে, ভার্ব কেন সিঙ্গুলার, কোন নাউনটা প্লুরাল, কিভাবে কি হয়েছে না হয়েছে, এইগুলা তোমাকে সবকিছু খেয়াল রাখতে হবে। সেই জায়গা থেকে যদি আমি বলি, আমরা একটা রুলস জানি, কি জানি বলো দেখি? যে প্রিপোজিশন যদি থাকে, কি থাকে? প্রিপোজিশন। এই প্রিপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডটাকে আমরা কি বলি? একটা নাউন বলি। সেই ওয়ার্ডটাকে আমরা কি বলি? একটা নাউন বলি। তার মানে এই অফটা যেহেতু প্রিপোজিশন, এই অফের পরে অ্যাডোলসেন্স যে কথাটা আছে সেটা মূলত একটা কি বলো দেখি? নাউন, ঠিক আছে? এবার দেখো, এই যে অ্যান্ড, এই অ্যান্ডটা হচ্ছে একটা কোঅর্ডিনেট কনজাংশন। কোঅর্ডিনেট কনজাংশন, কনজাংশন। এই কোঅর্ডিনেট কনজাংশনের বৈশিষ্ট্য কি? এরা সমজাতীয় দুইটা পার্টস অফ স্পিচ, ক্লোজ এবং ফ্রেজকে যুক্ত করে, তাই না? এখন দেখো, যেহেতু এরা সমজাতীয় দুইটা জিনিসকে যুক্ত করে, তার মানে এর আগে যেটা আছে এবং পরে যেটা আছে সেই দুইটা জিনিস একই হবে। সেই জায়গা থেকে আমি জানি কি স্ট্রমস এটা কি একটা নাউন। এই যে স্ট্রম যেহেতু একটা নাউন, তার মানে স্ট্রেসেসও এখানে কি হবে? একটা নাউন হবে। এবং দেখো, স্ট্রম যেহেতু প্লুরাল হয়েছে, এখানে স্ট্রেসেসও আমাকে প্লুরাল করতে হয়েছে। তাহলে এই ছোট ছোট বিষয়গুলো যদি আমি ফার্স্ট পেপারে কি করি, বুঝে বুঝে পড়ি, তাহলে কি হবে জানো? সেকেন্ড পেপারে এই জিনিসগুলো আমি ভালো মতো ইমপ্লিমেন্ট করতে পারবো, আমার রিটেনে আমি ভালো মতো এইগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবো। সেই জায়গা থেকে আমাদের উচিত, প্রত্যেকেরই উচিত এভাবে ধরে ধরে আমার প্যাসেজগুলো সলভ করা। বুঝতে পেরেছি? তাহলে চলো আমরা পরবর্তী অংশটাতে চলে যাই। আমি যদি বলি, এই যে এখন আমাদের মূল প্যাসেজ শুরু হয়েছে, আমার প্রথম কাজ কি? আমি ভেঙে ভেঙে অর্থ করব। তাহলে দেখো, আমি যদি বলি
যে চিলড্রেন মাস পাস্ট, শিশুদের অবশ্যই যেতে হয়, থ্রু সেভারাল স্টেজেস, কিছু বা কতিপয় পর্যায়ের ভিতর দিয়ে, ঠিক আছে, ইন দেয়ার লাইফস, তাদের জীবনে, টু বিকাম অ্যাডাল্টস, প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য। তার মানে একজন শিশু বা একটা শিশু যদি কি হতে চায়, প্রাপ্তবয়স্ক হতে চায়, তাহলে তাকে কি করতে হবে বলো দেখি, কিছু পর্যায়ের ভিতর দিয়ে যেতে হবে, তার জীবনে তাকে কিছু পর্যায়ের ভিতর দিয়ে যেতে হবে। এই যে আমি অর্থ খুব সুন্দর মতো বুঝে ফেলেছি। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে এটা গ্রামাটিক্যাল বিশ্লেষণ করা। এবং আমি যখন গ্রামাটিক্যাল বিশ্লেষণ করব তখন আমাকে ভার্ব থেকে শুরু করতে হবে। এই সেন্টেন্সের ভার্ব কোনটা বলো দেখি? এই সেন্টেন্সের ভার্ব হচ্ছে মাস পাস থ্রু। তার মানে হচ্ছে এইটা হচ্ছে আমার ভার্ব। এই ভার্বটা যদি তুমি খেয়াল করো, এই ভার্বের একাধিক অংশ আছে। এই যে এই ভার্বটা যে একাধিক অংশ আছে, দেখো তো এর প্রথম অংশটা কি? এর প্রথম অংশটা দেওয়া আছে হচ্ছে কি বলো দেখি, মাস্ট। আচ্ছা, আমরা সকলেই জানি মাস্টটা কি বলো? মাস্টটা হচ্ছে একটা মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, এটা যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, এর পরবর্তীতে যে ভার্বটা বসেছে সেটা কি হবে? সেটা হবে একটা কি, মেইন ভার্ব। তার মানে এইখানে যে বলা আছে যে পাস, ঠিক আছে, এটা হচ্ছে কি বলো দেখি, এটা হচ্ছে আমার কি, মেইন ভার্ব। এবং আমরা কি জানি যে মডাল অক্সিলারি ভার্বের পরে যে মেইন ভার্বটা বসে, সেই মেইন ভার্বটার আমাকে বেস ফর্ম বসাতে হয়। সেই জন্য দেখো এইখানে যে পাস আছে, এটা কি ব্যবহার করেছি আমি বলো দেখি, এটা আমি ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো আমি যদি বলি যে এইখানে এই জায়গাটা একটু খেয়াল করো, আমি যদি বলি যে হচ্ছে পাস থ্রু, পাস থ্রু, এই পুরোটা পাস থ্রু, এই পুরোটা হচ্ছে একটা কি ভার্ব বলো দেখি, একটা হচ্ছে গ্রুপ ভার্ব, গ্রুপ ভার্ব। আর এই গ্রুপ ভার্বটার মানে হচ্ছে অতিক্রম করা, অতিক্রম, অতিক্রম করা। ঠিক আছে, বুঝাতে পেরেছি? এবার দেখো তারা কি অতিক্রম করে, দ্য সেভারাল স্টেজেস, তাই না, কতিপয় কি বলো দেখি, পর্যায়। এখন আমি যদি বলি এই যে স্টেজেস, স্টেজেসটা কি বলো দেখি, স্টেজেসটা হচ্ছে একটা নাউন, স্টেজেসটা হচ্ছে কি বলো দেখি, একটা নাউন, তাই না? আচ্ছা, আমরা কি জানি নাউনের আগে যেটা বসে, এই যে স্টেজেসের আগে কি বসেছে, সেভারেল, নাউনের আগে যেটা বসে সেটা কি একটা অ্যাজেটিভ, অথবা এটাকে আমরা বলতে পারি একটা ডিটারমিনার। ঠিক আছে, এবার দেখো সেভারেল মানে কি, কতিপয়, কতিপয়, বা আমরা বলতে পারি যে কিছু। ঠিক আছে, আচ্ছা কিছু মানে অবশ্যই সেটা একের থেকে বেশি। সেই জন্য এর পরবর্তীতে যে নাউনটা বসেছে, দেখো এই যে নাউনটা বসেছে সেটাকে আমাকে কি করতে হয়েছে, প্লুরাল করতে হয়েছে। বোঝা গেছে? তার মানে সেভারেল পরে যদি তুমি কখনো কোনো একটা নাউন বসাও, সেটাকে তোমাকে প্লুরালে বসাতে হবে। তারপরে দেখো কি বলেছে, ইন দেয়ার লাইফস, তাদের জীবনে। এই যে তুমি যখন কথাটা বললা, বাংলাটা বললা, কেমন বললা বলো, কেমনে বললো দেখো, তাদের জীবনে, এই যে এ যুক্ত আছে, তাই না? যখন বাংলায় কখনো এ যুক্ত থাকবে তখন তোমাকে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করতে হবে ইন। আচ্ছা, ইনটা একটা প্রিপোজিশন, তাই না? এই যে দেখো তো এই প্রিপোজিশনের পরে দেয়ার লাইফস, দেয়ার লাইফস, এটা কি একটা ফ্রেজ, তাই না? প্রিপোজিশনের পরে যদি কোনো একটা ফ্রেজ বসে সেটাকে তোমাকে বলতে হয় নাউন ফ্রেজ। তার মানে এখানে যে দেয়ার লাইফস কথাটা বলা আছে, এইটা মূলত একটা নাউন ফ্রেজ। এবং দেখো তো দেয়ার, এটা কি একটা প্লুরাল, এটা প্লুরাল, এবং এর পরবর্তীতে নাউনটাও হয়েছে কি বলো দেখি, প্লুরাল। এবং এই যে এইটা হচ্ছে কি বলো দেখি, যে লিভস বা লাইফস যদি আমি বলি, লাইফসটা কি একটা হচ্ছে নাউন, এই নাউনের আগে যেটা বসে সেটা হচ্ছে অ্যাজেটিভ। তার মানে এটা হচ্ছে একটা অ্যাজেটিভ, বা এটাকে আমরা বলতে পারি ডিটারমিনার। এখন দেখো তো এই যে একটা যে শিশু বা শিশুরা যে হচ্ছে এতগুলা স্টেজের ভিতর দিয়ে যাচ্ছে বা কিছু কিছু স্টেজের ভিতর দিয়ে যাচ্ছে, এটার উদ্দেশ্যটা কি বলো দেখি? এটার উদ্দেশ্য হচ্ছে অ্যাডাল্ট হওয়া, তাই না? অ্যাডাল্ট হওয়া। তার মানে উদ্দেশ্য বোঝাবে যে ভার্বটা দ্বারা, সেই ভার্বটাকে তোমাকে কি আকারে লিখতে হবে বলো দেখি, ইনফিনিটিভ, ইনফিনিটিভ আকারে তোমাকে লিখতে হবে। বোঝাতে পেরেছি? তাহলে দেখো, টু বিকাম অ্যাডাল্টস, অ্যাডাল্টস হতে, অ্যাডাল্টস মানে কি প্রাপ্তবয়স্ক। এখন তোমাদের মনে অনেকের মনে এই প্রশ্ন থাকে যে ভাইয়া অ্যাডাল্টসটা কোন নাউন? দেখো তো
যাদের বয়স 18 বছর এর বেশি, 18 বছর বা 18 বছরের বেশি, তাদেরকে আমরা প্রাপ্তবয়স্ক বা অ্যাডাল্ট হিসেবে বিবেচনা করি। তাহলে আমার বয়স হচ্ছে কি বলো দেখি, আমার বয়স 18 বছর থেকে বেশি, তার মানে আমি একজন অ্যাডাল্টস। রহিম, তার বয়স 11 বছর, মানে 18 বছরের থেকে বেশি, তার মানে সে একজন অ্যাডাল্ট। এই যে যাদের বয়স 18 বছর থেকে বেশি, তাদের প্রত্যেকের সাধারণ নামটা কি? তারা হচ্ছে অ্যাডাল্ট, তাই তো? সেই জায়গা থেকে সাধারণ নাম বোঝালে সেটা কি হয়? একটা বলো দেখি, কমন নাউন হয়। তার মানে এই যে এইটা একটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে? এখন দেখো কমন নাউনের একটা বৈশিষ্ট্য কি, কমন নাউন কখনো একা একা বসে না, হয় সে কি করে বলো দেখি, সে একটা আর্টিকেল সহকারে বসে, নয়তো তাই সে প্লুরাল হিসেবে বসে। সেই জন্য দেখো এখানে অ্যাডাল্টসটাকে আমাকে কি করতে হয়েছে? প্লুরাল করতে হয়েছে, ঠিক আছে? তাহলে দেখো একটা সেন্টেন্স থেকে তুমি কত কিছু জানতে পারলে। এভাবে যদি তুমি ধরে ধরে পড়ো, তুমি আমাকে বলো তো তোমার অবস্থার উন্নতি হবে কিনা? অবশ্যই হবে। এবার দেখো, ফর মোস্ট পিপল, ফর মোস্ট পিপল অধিকাংশ মানুষের জন্য বা অধিকাংশ মানুষের ক্ষেত্রে, দেয়ার আর 4 or 5 such stages, এখানে কি রয়েছে? 4 থেকে 5টা এমন পর্যায় রয়েছে অফ গ্রোথ, বৃদ্ধির, ঠিক আছে? হোয়ার দে লার্ন, যেখানে তারা শেখে, সার্টেন থিংস, নির্দিষ্ট কিছু বিষয়। তাহলে এই যে আমি অর্থ করে ফেলেছি, তার মানে এই যে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই কি করতে হয় বলো দেখি, তারা যখন এই পর্যায়টার মধ্য দিয়ে যায়, ঠিক আছে, এই যে তাদের জীবনে, তাদের যখন এই জীবনব্যাপী যে সময়টা, লাইফ স্প্যানটা, এই লাইফ স্প্যানটাতে তাকে কি করতে হয় বলো দেখি, এমন 4 থেকে 5টা কি স্টেজের বা পর্যায়ের ভেতর দিয়ে যেতে হয়, যেখানে কি করে তারা নতুন নতুন কিছু জিনিস শেখে, ঠিক আছে? এখন আমি যদি বলি, কি বলি বলো দেখি, যে তোমরা যদি একটু খেয়াল করো, এটার আমরা এখন একটু গ্রামাটিক্যাল বিশ্লেষণ করব, ঠিক আছে? আমি যদি বলি যে ফর মোস্ট পিপল, আচ্ছা এই যে ফর, এটা একটা কি প্রিপোজিশন, ঠিক আছে? ফরটা হচ্ছে একটা প্রিপোজিশন। এই পিপলটা হচ্ছে কি বলো দেখি, নাউন। তাহলে নাউনের আগে যেটা বসে সেটাকে আমরা বলবো অ্যাজেটিভ বা হচ্ছে ডিটারমিনার, ঠিক আছে? এবার দেখো, দেয়ার আর 4 or 5 such stages, দেয়ার আর 4 or 5 such stages, এখানে কি রয়েছে? 4 থেকে 5টা এমন পর্যায় রয়েছে। এখন দেখো তো, এই জায়গাটা খুব ভালো মতো তুমি খেয়াল করবা, বারবার বলতেছি, খুব ভালো মতো খেয়াল করো, যে বলা আছে দেয়ার আর 4 or 5 such stages, তাই না? যখন তুমি সেন্টেন্সের শুরুতে দেয়ার দেখবা, তখন তোমাকে মনে করতে হবে দেয়ারের পরে যে ভার্বটা বসেছে সেটা কিন্তু দেয়ার অনুযায়ী বসে নাই, দেয়ার অনুযায়ী বসে নাই। হেয়ার বা দেয়ার যদি সেন্টেন্সের শুরুতে থাকে, তাহলে ভার্বটা বসে এই ভার্বের পরবর্তীতে যে নাউনটা আছে সেটা অনুযায়ী। তার মানে দেখো, সেন্টেন্সের শুরুতে দেয়ার আছে, দেয়ারটা মূলত একটা হচ্ছে কি বলো দেখি, অ্যাডভার্ব। অ্যাডভার্ব অনুযায়ী কি বসে না, কখনোই ভার্ব বসে না, নাউন অনুযায়ী বসে। সেই ক্ষেত্রে ভার্বের পরে যে নাউনটা দেওয়া আছে সেই নাউনটা অনুযায়ী তোমাকে ভার্বটা বসাতে হবে। তাহলে দেখো 4 or 5 such stages, এই যে স্টেজেস যে কথাটা বলেছি, এইটা মূলত কি, এই সেন্টেন্সটার সাবজেক্ট। সেক্ষেত্রে স্টেজেসটা প্লুরাল, সেই জন্য এখানে ভার্বটা হয়েছে প্লুরাল আর, ঠিক আছে? এবার স্টেজেসটা কি বলো দেখি, নাউন। এই নাউনের পূর্বে সাজ যেটা বসেছে সেটা একটা অ্যাজেটিভ, সেটা বলো কি, একটা অ্যাজেটিভ। অফ গ্রোথ, বৃদ্ধির, এই যে রবা এর অর্থ যখন দিবে, রবা এর এমন যখন অর্থ দিবে, তখন তোমাকে প্রিপোজিশন হিসেবে অফ ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? অফ ব্যবহার করতে হবে। তার মানে এই যে অফটা একটা প্রিপোজিশন, এই প্রিপোজিশনের পরে গ্রোথ যে কথাটা বলা আছে, তার মানে এটা কি বলো দেখি, এটা হচ্ছে একটা কি বলো, এটা হচ্ছে একটা নাউন। হোয়ার দে লার্ন, যেখানে তারা শেখে, যেখানে তারা শেখে। আচ্ছা যেখানে, এটা দ্বারা কি বোঝানো হয়েছে বলো দেখি, যে এই স্টেজেস গুলাকে বোঝানো হয়েছে, তাই না? এবং সেই জন্য এটাকে আমি বলবো রিলেটিভ অ্যাডভার্ব। কি বলবো বলো দেখি, রিলেটিভ অ্যাডভার্ব, ঠিক আছে? দে লার্ন, তারা শেখে, সার্টেন থিংস, আচ্ছা তারা শেখে, কি শেখে? সার্টেন থিংস, কতিপয় বিষয়, তাই না? মানে নির্দিষ্ট কিছু বিষয়। এখন দেখো তো, লার্ন এই যে ভার্বটা, এই ভার্বের অবজেক্ট হচ্ছে এটা, তাই তো? যে ভার্বের অবজেক্ট থাকে সেটাকে আমরা বলি ট্রান্সিটিভ ভার্ব। তার মানে লার্নটা হচ্ছে এখানে কি বলো দেখি, একটা ট্রান্সিটিভ ভার্ব। এর পরবর্তীতে দেখো, যে আমি যদি বলি, কি বলা আছে বলো দেখি, যে সার্টেন থিংস, কি শেখে? সার্টেন থিংস, তার মানে একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, অবজেক্টের জায়গায় একটা ফ্রেজ বসেছে,
তার মানে এটাকে আমাকে বলতে হবে একটা নাউন ফ্রেজ। কি বলতে হবে বলো দেখি? নাউন ফ্রেজ বলতে হবে, ঠিক আছে? এবার দেখো, আমি যদি তোমাদের বলি যে এই নাউন ফ্রেজটার ভিতরে যদি তুমি খেয়াল করো, এখানে দুইটা ওয়ার্ড আছে, একটা হচ্ছে থিংস, একটা হচ্ছে সার্টেইন। তাহলে থিংসটা কি? অবশ্যই একটা নাউন। তাহলে নাউনের আগে যে ওয়ার্ডটা থাকে সেটা বলো দেখি কি হবে? সেটা একটা অ্যাজেটিভ। তার মানে সার্টেইনটা হচ্ছে এখানে একটা অ্যাজেটিভ। তারপরে বলা আছে ইনফ্যান্সি। ইনফ্যান্সি মানে কি বলো দেখি? ইনফ্যান্সি মানে হচ্ছে শিশুকাল, তাই না? ইনফ্যান্সি মানে হচ্ছে শিশুকাল। এবার দেখো, ইনফ্যান্সি বার্থ টু এজ 2, মানে যেটা ডিউরেশন কি বলো দেখি? আমাদের জন্ম থেকে শুরু করে 2 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে? তারপরে বলছে আর্লি চাইল্ডহুড, তার মানে কি? শৈশবের কি ভাগ? প্রথম ভাগ, ঠিক আছে? যেটা ডিউরেশন কত? 3 থেকে 8 বছর বয়স পর্যন্ত। তার মানে এটা ডিউরেশনটা কত বলো দেখি? কত বছর ধরে এটা চলতেছে? 8 থেকে আমি 3 বাদ দিব, 5 বছর। তার মানে আর্লি যে চাইল্ডহুড আছে এটার ডিউরেশনটা হচ্ছে 5 বছর, ঠিক আছে? এরপর বলছে লেটার চাইল্ডহুড, তার মানে কি? এই যে আমাদের শৈশবের শেষের ভাগটা যেটা আছে সেটাকে বোঝানো হয়েছে, এবং এটার ডিউরেশন কত? 9 থেকে 12 বছর, তাই না? 9 to 12 ইয়ার্স, 9 থেকে 12 বছর। তার মানে ডিউরেশন কত হচ্ছে? মানে কত সময় ধরে এটা চলে বলো? 9 থেকে মানে 12 থেকে 9 বাদ দাও, তাহলে হচ্ছে কত বছর? 9 3 12, তাই না? 3 বছর। অ্যান্ড, এবং, ঠিক আছে? কি বলা আছে? অ্যাডোলসেন্স, এবং হচ্ছে কি বয়ঃসন্ধিকাল, যেটা ডিউরেশনটা কত বছর থেকে কত বছর? এই যে 13 বছর থেকে 18 বছর, ঠিক আছে? বুঝতে পেরেছো? তার মানে ঘটনাটা দেখো, তার মানে এই যে আমাদের যখন আমি কি হতে যাই? প্রাপ্তবয়স্ক হতে যাই, আমি যখন অ্যাডাল্ট হতে যাই, ঠিক আছে? তখন আমাকে এই পর্যায়গুলোর ভিতর দিয়ে যেতে হবে। প্রথমত আমাকে শিশুকালের ভিতর দিয়ে যেতে হবে, তারপরে আমাকে আর্লি চাইল্ডহুডের ভিতর দিয়ে যেতে হবে, তারপরে আমাকে লেটার চাইল্ডহুডের ভিতর দিয়ে যেতে হবে, তার পরবর্তীতে আমাকে অ্যাডোলসেন্সের ভিতর দিয়ে যেতে হবে, তারপরে গিয়ে আমি কি করতে পারবো? অ্যাডাল্ট হতে পারবো, তাই না? এবার দেখো তো, আমি যদি এই জায়গাগুলো তোমাকে একটু বোঝাই। দেখো, ইনফ্যান্সি, ইনফ্যান্সি অবশ্যই কি একটা নাউন, তাই তো? ইনফ্যান্সি একটা নাউন, এবং এটা কি নাউন বলো দেখি? এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কি নাউন বলো দেখি? অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন? কারণ ইনফ্যান্সি একটা আমাদের একটা ধারণা, তাই না? যে কোনো ধারণা, সেই ধারণাটাকে আমরা কি বলবো? যে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। এর পরবর্তীতে দেখো আর্লি চাইল্ডহুড। এই যে চাইল্ড যে কথাটা, এই চাইল্ডটাও কিন্তু একটা কমন নাউন, ঠিক আছে? কিন্তু আমি যখন চাইল্ডহুড বলতেছি তখন এইটাকে আমাকে বলতে হয় একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কি বলতে হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তার মানে চাইল্ডহুডটা এখানে কি নাউন বলো দেখি? অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং একইভাবে অ্যাডোলসেন্সটাও আমার এখানে কি বলো দেখি? একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এবার দেখো, এই যে দুইটা সেন্টেন্স যে আমি পড়ালাম তোমাকে, দেখো তো, আমি প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা গ্রামাটিক্যাল রুলসকে আমি তোমাকে একদম ধরে ধরে ব্যাখ্যা করালাম না? মূলত তোমাকে প্যাসেজগুলো এভাবে পড়তে হবে। যদি তুমি এভাবে প্যাসেজগুলো পড়তে না পারো, তাহলে কিন্তু তোমার এই যে সারা জীবন গ্রামাটিক্যাল রুলস পড়েও কোনো কাজে আসবে না। তাহলে তোমাকে কি করতে হবে? তুমি যদি একাডেমিকে ভালো করতে যাও, পাশাপাশি যদি এডমিশন যে ওয়ার আছে, ওয়ার বলি এটাকে আমরা, তাই না? এই এডমিশন ওয়ারে যদি তুমি কি করতে চাও? নিজেকে আগায় রাখতে চাও, তাহলে তোমাকে কি করতে হবে বলো দেখি? এভাবে ধরে ধরে তোমাকে প্যাসেজগুলো করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো, চলো আমরা পরবর্তী অংশটা একটু করি। কি বলা আছে? যে পারসনস 18, মানুষজন যাদের বয়স হচ্ছে কি বলো দেখি? 18 অ্যান্ড ওভার, অথবা তার থেকে বেশি, এবং তার থেকে বেশি, আর কনসিডার অ্যাডাল্ট, তাদেরকে কি করে বিবেচনা করা হয়? অ্যাডাল্ট বলে বিবেচনা করা হয়। তার মানে কনসিডার এই ভার্বটার মানে কি বলো দেখি? বিবেচনা করা, বিবেচনা করা, তাই তো? তার মানে মানুষজন, যে মানুষজনদের বয়স কি বলো দেখি? 18 বা তার বেশি, তাদেরকে কি অ্যাডাল্ট হিসেবে বিবেচনা করা হয় ইন আওয়ার সোসাইটি, আমাদের সমাজে, ঠিক আছে? তার মানে আমাদের যে সমাজ আছে, বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে যাদের বয়স 18 বা তার বেশি হয়ে যায়, তাদেরকে আমরা কি করি? অ্যাডাল্ট হিসেবে বিবেচনা করি। তাহলে এই বাক্যটার ক্ষেত্রে এবার তুমি খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো, ঠিক আছে? আমি যদি বলি যে এখানে ভার্ব কি? যে আর কনসিডার, তাই না? এটা হচ্ছে ভার্ব, এবং এই ভার্বটার দিকে তুমি খেয়াল করলে বুঝতে পারবা
এটা মূলত পেসিভে আছে। কিসে আছে? পেসিভে আছে। কেন? আমি যদি বলি এখানে সাবজেক্টকে, সাবজেক্ট হচ্ছে পার্সনস 18 অর ওভার, তাই না? এটা হচ্ছে সাবজেক্ট। আচ্ছা, এই সাবজেক্টটা কি নিজেই নিজেকে অ্যাডাল্ট বলে বিবেচনা করে নাকি কারো দ্বারা করা হয়? অবশ্যই কারো দ্বারা করা হয়, তাই না? এই যে যখন সাবজেক্ট নিজে কাজ করতে পারে না, কারো দ্বারা করা হচ্ছে, তখন এটাকে আমাকে প্যাসিভ ভয়েসে করতে হয়। সেই দিক থেকে আমি কি করেছি বলো দেখি, যে এখানে এই সাবজেক্ট যেহেতু নিজে কাজটা করতে পারে না, সেই জন্য এইটাকে আমাকে প্যাসিভ ভয়েসে করতে হয়েছে। এটাকে কিসে করতে হয়েছে? প্যাসিভ ভয়েসে করতে হয়েছে, তাই না? এবং দেখো প্যাসিভ ভয়েস করতে গিয়ে পার্সনস, এই যে এটা যেহেতু কি একের বেশি প্লুরাল, সেই ক্ষেত্রে আমাকে আর প্লুরাল ভার্ব ব্যবহার করতে হয়েছে এবং তারপরে V3 ব্যবহার করতে হয়েছে। ক্লিয়ার? অ্যাডাল্ট হিসেবে বিবেচনা করা ইন আওয়ার সোসাইটি, এই যে আমাদের সমাজে, আমি বলেছিলাম একটু আগে বলেছিলাম এ অন্তস্থীয় অতে অর্থ দিলে তোমাকে প্রিপোজিশন ইন বসাতে হয়, সেই জন্য তুমি প্রিপোজিশন বসিয়েছ ইন। এবং ইনের পরে আওয়ার সোসাইটি, এটা একটা ফ্রেজ, তাহলে প্রিপোজিশনের পরে যে ফ্রেজ বসে সেটাকে আমরা বলি নাউন ফ্রেজ। এবং এই নাউন ফ্রেজে দুইটা ওয়ার্ড আছে, দেখো একটা হচ্ছে সোসাইটি, আমরা কি জানি সোসাইটি মানে সমাজ। আচ্ছা, সোসাইটি কি একটা নাউন, এই নাউনের পূর্বাবস্থা আওয়ার, এটাকে আমরা বলবো ডিটারমিনার বা অ্যাজেটিভ। এবং এই যে আওয়ার, এটা তারা কি মালিকানা বোঝাচ্ছে না, পজেশন বোঝাচ্ছে না, ঠিক আছে, সম্পর্ক বোঝাচ্ছে না, এই জন্য এটাকে বলা হয় পসেসিভ অ্যাজেটিভ। ঠিক আছে? তারপরে দেখো অফকোর্স, অবশ্যই, দেয়ার আর সাম, এখানে কিছু কিছু মানুষ আছে, হু উইল ট্রাই টু অ্যাক্ট, যারা কি করবে? আচরণ করার চেষ্টা করবে। ঠিক আছে? ওল্ডার দ্যান দেয়ার ইয়ার্স, মানে তাদের বয়সের থেকে বেশি। তার মানে সমাজে কিছু কিছু মানুষ আসবে, বা তুমি খেয়াল করবা কিছু কিছু বাচ্চা আছে, তাদের আচার আচরণগুলো এমন যে তার বয়সের থেকে অনেক বেশি পাকনামি করে ফেলে, তাই না? বা বেশি বুঝদার হয়ে থাকে। এই যে বিষয়টা, এটা তোমাকে মাথায় রাখতে হবে। তার মানে বলেছে অবশ্যই এখানে কিছু কিছু মানুষ আছে, ক্রমের মধ্যে তো ব্যতিক্রম থাকবেই, সেই জন্য বলেছে অবশ্যই এখানে কিছু কিছু মানুষ আছে যারা কি করবে? তাদের বয়সের থেকে বেশি আচরণ করার চেষ্টা করবে। বোঝাতে পেরেছি? এবার দেখো এটাকে যদি আমি একটু গ্রামাটিক্যাল বিশ্লেষণ করতে যাই, তাহলে এই জায়গাটা একটু তুমি খেয়াল করো যে দেয়ার আর সাম, আবার দেখো হু, এই যে হু থেকে যদি আমি শুরু করি, হুটা একটা রিলেটিভ প্রোনাউন, তাই না? এটা মূলত কাকে নির্দেশ করে? কোনো একটা নাউন বা প্রোনাউনকে নির্দেশ করে। তার মানে এই হু এর আগে যে সাম কথাটা বলা আছে, এই সামটা মূলত একটা প্রোনাউন। এটা কি বলো দেখি? একটা প্রোনাউন। ঠিক আছে? প্রোনাউন। আর এইটা কি বলো দেখি? এটা হচ্ছে একটা রিলেটিভ প্রোনাউন। ঠিক আছে? এবং সাম দ্বারা দেখো তো নির্দিষ্ট করে কি কাউকে বোঝানো হচ্ছে? সাম মানে কোন কোন মানুষগুলো নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে না। তার মানে এখানে যে সাম যে কথাটা বলা আছে, এটা মূলত একটা ইনডিফিনিট কি বলো দেখি? প্রোনাউন। এবার দেখো এটুকু বোঝাতে পেরেছি? পেরেছি। তার পরবর্তীতে দেখো, তার মানে আমি একটু আগে বলেছিলাম, এই যে এই প্যাসেজটাতেই আমি বলেছি যে যদি সেন্টেন্সের শুরুতে হেয়ার এবং দেয়ার থাকে, তাহলে হেয়ার এবং দেয়ারের পরে যে ভার্বটা বসবে সেটাকে আমাকে ভার্বের পরে যেটা আছে সেটা অনুযায়ী বসাতে হবে। তাহলে সাম, এই যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউন অনুযায়ী আমাকে ভার্বটা বসাইতে হয়েছে। সাম মানে কিছু, তার মানে একের থেকে বেশি। সেই জন্য এখানে দেখো যে ভার্বটা আছে, সেই ভার্বটাকে তোমাকে প্লুরাল বানাইতে হয়েছে। ভার্বটা কি হয়েছে? এখানে প্লুরাল হয়েছে। ঠিক আছে? এবার দেখো রিলেটিভ প্রোনাউন যখন হু তুমি ব্যবহার করেছো, হুটা নির্দেশ করেছে সামকে, তার মানে এখানে হুটা কিসের মতো কাজ করে? প্লুরালের মতো কাজ করেছে বা প্লুরাল হয়েছে, তাই না? সেই জন্য এর পরবর্তীতে ভার্বটা তোমাকে প্লুরাল বসাতে হবে। কিন্তু দেখো তো এখানে উইল ট্রাই বলা আছে, প্লুরাল সিঙ্গুলার এটা বিষয় হয় না এখন আর। এবার দেখো উইলটা কি? অক্সিলারি ভার্ব। আর এই যে ট্রাইটা কি হচ্ছে বলো দেখি? মেইন ভার্ব, তাই তো? আর আমরা কি জানি? শ্যাল উইল যদি থাকে এর পরবর্তীতে আমাকে কি বসাতে হয়? ভার্বের বেস ফর্ম বসাতে হয়। এবং দেখো তো এই যে ট্রাই করবে, তাই না? ট্রাই করার উদ্দেশ্যটা কি? বা কি কি করার জন্য ট্রাই করবে? আচরণ করার জন্য। এই যে উদ্দেশ্য, ঠিক আছে? উদ্দেশ্য যদি বসায় তখন তোমাকে প্রিপোজিশন হিসেবে কি ব্যবহার করতে হয়? টু ব্যবহার করতে হয়। এবং এটাকে তোমাকে ইনফিনিটিভ আকারে লিখতে হয়। তোমাকে বলতে হয় টু অ্যাক্ট। এই যে ইনফিনিটিভ আকারে লিখতে হয়েছে। বুঝতে পেরেছো? এখন দেখো তাহলে আরেকটা জিনিস মাথায় রাখবা। কি মনে মাথায় রাখবা বলো দেখি? যে ট্রাই হচ্ছে এমন একটা ভার্ব, যে ভার্বটার পরবর্তীতে তোমাকে সবসময় ইনফিনিটিভ লিখতে হবে। তার মানে ট্রাই টু অ্যাক্ট, ট্রাই টু ডু, ট্রাই টু সলভ, ট্রাই টু রিড, ট্রাই টু রাইট, এভাবে তোমাকে লিখতে হবে।
older than their years, তাহলে তাদের বয়সের থেকে বেশি, তাহলে ইয়ার্সটা এখানে কি বলো দেখি নাউন, এবং দ্যাটটা হচ্ছে কি বলো দেখি আমার ডিটারমিনার। ঠিক আছে, এবার দেখো বাট, কিন্তু, কিন্তুটা এখানে এই যে এখানে বাটটা কি বলো দেখি, এখানে বাটটা হচ্ছে একটা কনজাংশন। ফর দ্য মোস্ট পার্ট, অধিকাংশ ব্যক্তির ক্ষেত্রে, মোস্ট ইন্ডিভিজুয়ালস, অধিকাংশ কি বলো দেখি ব্যক্তিদেরই, হ্যাভ টু গো থ্রু, যেতে হয়, ঠিক আছে, হ্যাভ টু গো, তাদেরকে যেতে হয়, থ্রু দিস স্টেজেস, এই পর্যায়গুলোর ভিতর দিয়ে, ইররেসপেক্টিভ অফ দেয়ার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস, তাদের এই যে অর্থনৈতিক এবং যে সামাজিক যে তোমার কি আছে বলো দেখি, যে তোমার স্ট্যাটাস বা মর্যাদা, যে তাদের যে অস্তিত্বটা আছে, এটা যাই হোক না কেন, এই নির্বিশেষে সব ক্ষেত্রের মানুষকেই কি করতে হবে, এই পর্যায়গুলোর মধ্য দিয়ে যেতে হবে। তাহলে আমি যদি বলি যে হচ্ছে দেখো তো, যে এইখানে ফরটা কি বলো দেখি, ফরটা হচ্ছে প্রিপোজিশন, ফরটা হচ্ছে কি একটা প্রিপোজিশন, তাহলে এই যে পার্টটা হচ্ছে এখানে নাউন, তাহলে নাউনের সামনে যেটা বসেছে সেটা হচ্ছে কি বলো দেখি একটা অ্যাডজেক্টিভ। এবং এইখানে দেখো যে নির্দিষ্ট করে বোঝানোর ক্ষেত্রে, সুপারলেটিভ ডিগ্রি এর ক্ষেত্রে তোমাকে কি বসাইতে হচ্ছে বলো দেখি, আর্টিকেল দা বসাইতে হয়েছে। মোস্ট ইন্ডিভিজুয়ালসটা কি বলো দেখি একটা নাউন, এবং এটা একটা কি নাউন, কমন নাউন। এখন আমি যখন যদি মোস্ট মানে কি অধিকাংশ মানে কি একের বেশি, তার মানে এইটাকে আমাকে প্লুরাল করতে হবে, সেই জন্য আমি করেছি এই কাউন্টেবল নাউনটাকে বা এই কমন নাউনটাকে প্লুরাল। হ্যাভ টু, যখন কোনো একটা কাজ অবশ্যই করতে হয়, জোর দিয়ে বোঝানোর ক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হয়, হ্যাভ টু ব্যবহার করতে হয়। এটা মূলত একটা সেমি মডাল ভার্ব, ঠিক আছে, বা মডাল অক্সিলারি ভার্ব তুমি ধরতে পারো। সেই জায়গা থেকে এই হ্যাভ টু এর পরবর্তীতে তোমাকে কি করতে হয়, ভার্বের বেস ফর্ম বসাতে হয়। থ্রু, কিসের মধ্যে, থ্রু মানে কি কোনো কিছুর মধ্যে দিয়ে যাওয়া, এটা হচ্ছে কি একটা প্রিপোজিশন। দিস স্টেজেস, এই স্টেজগুলোর মধ্য দিয়ে, ঠিক আছে, তাহলে এইখানে স্টেজটা হচ্ছে একটা নাউন, আর এই যে এটা হচ্ছে একটা ডিটারমিনার, বা এটাকে আমরা একটা বলতে পারি অ্যাডজেক্টিভ। এবং এটা তার কি নির্দেশ করা হয়েছে না, এই যে কি স্টেজগুলা, তার মানে যখন এমন করে নির্দিষ্ট করে কোনো একটা স্টেজকে নির্দেশ করবে, ঠিক আছে, যে ডিটারমিনারটা দ্বারা, সেটাকে বলা হয় ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার। তার মানে এই যে দিসটা হচ্ছে একটা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার, ইররেসপেক্টিভ দেয়ার ইকোনমিক অ্যান্ড সোশ্যাল স্ট্যাটাস। এবং দেখো স্ট্যাটাসটা এখানে কি নাউন, তাই তো, এইটা যদি নাউন হয়, নাউনের আগে এই সোশ্যালটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সোশ্যালটা কি অ্যাডজেক্টিভ, যুক্ত আছে কি কোঅর্ডিনেট কনজাংশন অর দ্বারা, কোঅর্ডিনেট কনজাংশন কি বলো দেখি অর দ্বারা। তার মানে এই যে এই সোশ্যালটা যদি অ্যাডজেক্টিভ হয়, তার মানে ইকোনমিকটাও এখানে কি হবে, অ্যাডজেক্টিভ হবে। তখন আমরা কি জানি যে কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেট কনজাংশন যেগুলো আছে সমজাতীয় পার্ট অফ স্পিচকে যুক্ত করে, তাই না? আচ্ছা, এবং এই যে দেয়ার, এখানে দেখো দেয়ারটা হচ্ছে কি, দেখো পজেশন বোঝাইছে, তাই না, তার মানে এটা হচ্ছে একটা পসেসিভ অ্যাডজেক্টিভ। এবং অফটা কি এখানে প্রিপোজিশন, যেহেতু অফটা প্রিপোজিশন, তাহলে এই যে পুরা জিনিসটা হচ্ছে একটা নাউন ফ্রেজ। বুঝাতে পেরেছি? তাহলে দেখো তুমি যদি ফার্স্ট পেপারের একটা প্যাসেজ এভাবে ধরে ধরে ভাই সলভ করো, তাহলে তোমার ইংরেজির কি উন্নতি হবে না? অবশ্যই হবে। তোমরা কখনোই কি করো না বলো দেখি, এভাবে ফার্স্ট পেপারের প্যাসেজগুলো সলভ করো না। আমি তোমাদের বলছি, এই ক্লাসটা যারা মন দিয়ে করেছো তারা অন্তত বুঝতে পেরেছো তোমার কিভাবে পড়া উচিত ছিল আর তুমি কিভাবে পড়েছো। আমাদের এই যে লেভেল আপ ইংলিশ একাডেমিতে তোমাদের ফার্স্ট পেপারের এখন থেকে নিয়মিত ক্লাস হবে, লাইভ ক্লাস হবে। সেই ক্লাসগুলোতে তোমরা অবশ্যই যুক্ত থাকবা, এবং খুবই মনোযোগের সহিত যদি তুমি ক্লাসগুলো করো, আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি তুমি মিনিমাম 85+ নাম্বার তুলতে পারো ফার্স্ট পেপারে। সেই জায়গা থেকে আমি বলবো প্রতিদিনের যে ক্লাসগুলো এগুলো একটু মন দিয়ে করো বাচ্চারা, একটু মন দিয়ে করো, একটু পড়াশোনা করো। তাহলে আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো একটা ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং লেভেল আপ ইংলিশ একাডেমির সাথেই থাকো। আসসালামু আলাইকুম সবাইকে।